আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কথা বলি, কথা যেহেতু বলতেই হবে, কথা না বলে তো আর থাকা যাবে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আমরা অনলাইন বা বিভিন্ন জায়গায় বেশ কিছু শব্দ নতুন করে শুনতে পাচ্ছি। এর মধ্যে সংস্কার শব্দটা অন্যতম। আরও অনেক শব্দ শুনতে পাচ্ছি, সংস্কারটা অন্যতম, তাই বললাম। সংস্কারটা কিসের? সংস্কারটা চাচ্ছি আমরা রাষ্ট্রের। রাষ্ট্র সংস্কার অনেক বড় একটা বিষয়। মানে এই বিষয় নিয়ে আমি কথা বলবো না। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে যে আমি যে সেক্টর নিয়ে কাজ করি, এই সেক্টরে যদি সংস্কার করতে হয় তাহলে কি কি সংস্কার করলে ভালো হয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা কথা বলবো। যেমন অভিবাসন খাতে সংস্কার যদি প্রয়োজন হয়, তাহলে প্রথমেই যে জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে সংস্কারের মাধ্যমে, সেটা হচ্ছে নিরাপদ অভিবাসন। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে সংস্কারের মাধ্যমে। যেমন নিরাপদ অভিবাসন বলতে আমি কোন জিনিসটা বুঝবো? যেমন ধরেন যে আমাদের একটা মানুষ হচ্ছে বিদেশে যায়। হ্যাঁ, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কত টাকা লাগে? ধরেন আমাদের এই দেশ থেকে সৌদি আরবের কথাই যদি ধরি, অন্তত 5 থেকে 7 লাখ টাকা লাগে। আমি আমার উপমহাদেশের অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বা অন্যান্য দেশের অভিবাসন ব্যয়টা কম। তাদের চেয়ে আমাদের তুলনামূলকভাবে বিদেশে যেতে আমাদের বেশি টাকা লাগে। এই খাতে, মানে এই অভিবাসন ব্যয়ের খাতে সংস্কারটা জরুরি। অভিবাসন ব্যয় অন্যান্য দেশের মতো করে নিয়ে আসতে হবে, কমিয়ে নিয়ে আসতে হবে। তারপরে আরেকটা বিষয় যদি বলি, আমাদের অভিবাসনের ক্ষেত্রে মানে সিন্ডিকেটটা খুবই ভয়াবহ। এই সিন্ডিকেটের জন্য যারা ভালো কাজ করতে চায় তারাও করতে পারে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেটের কি পরিমাণের দৌরাত্ম্য। মানুষের যারা মালয়েশিয়া যাবে এয়ারপোর্টে কি একটা বাজে সিচুয়েশন হয়েছিল। সংস্কারের মাধ্যমে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে হবে, দালালদের কমাতে হবে। এরপরে যদি ধরি যে এই যে সিন্ডিকেট বা এজেন্সি, এদের মাঝখানে যে মধ্যস্বত্বভোগী, এই মধ্যস্বত্বভোগীদের কমাতে হবে। তারপরে ধরেন যে কেউ একজন বিদেশে গেল, বিদেশে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে সে ঠিকঠাক মতো কাজ পাচ্ছে না। এই কাজের নিশ্চয়তা দিতে হবে। বিদেশে গেল, বিদেশে যাওয়ার পরে কাজ নাই, তার খাবার নাই, পুলিশ ধরতে আসে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এই জিনিসগুলো গভর্নমেন্টের সদিচ্ছা বা রাজনৈতিক নেতৃবৃন্দের সৎ ইচ্ছার দ্বারা বন্ধ করা যায়। একটা মানুষকে আমি কাজে পাঠাচ্ছি, গিয়ে দেখি যে হচ্ছে সে কাজ পাচ্ছে না, দেশ থেকে লোন করে যাচ্ছে। যদি কাজই না পায়, সে টাকাটা কিভাবে দিবে? এই ক্ষেত্রে আন্তরিকতার সাথে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এরপরে দেখা যাচ্ছে যে এখন তো তথ্য প্রযুক্তির যুগ। আমি দেশেই হোক আর দেশের বাইরেই হোক একটা কাজে যাচ্ছি, তো কাজ কত টাকা আমি বেতন পাবো, আমি অন্যান্য অ্যালাউন্স পাবো কিনা সেটা আমি জানবো না, সেটা আমার অবশ্যই জানতে হবে। বিদেশের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা করতে হবে। সব কিছু থাকতে হবে স্বচ্ছ। এরপরে যদি ধরেন যে এই স্বচ্ছতা নিরূপণ করবো আমরা কিসের মাধ্যমে? স্বচ্ছতা নিরূপণ করব যারা বিদেশে যায় তাদের ক্ষেত্রে কন্ট্রাক্ট পেপার বলে একটা বিষয় আছে। হ্যাঁ, কন্ট্রাক্ট পেপারটা তো আমি বিদেশে যাওয়ার আগে বা আমি কাজে যাওয়ার আগে কন্ট্রাক্ট পেপারটা আমি সাইন করব। কিন্তু আমাদের যারা বিদেশে যায় দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট পেপারটা সে হাতে পায় এলিভেন্থ আওয়ারে, এয়ারপোর্টে যাওয়ার পরে। এখন কন্ট্রাক্ট পেপারে কী লেখা আছে, কত টাকা বেতন, থাকার সুবিধা পাবে কিনা, এই জিনিসগুলা হচ্ছে সে আগে জানতে পারে না। যখন জানতে পারে তখন আসলে তার করার কিছু থাকে না। এই কারণে এই বিষয়গুলো হচ্ছে স্বচ্ছ করতে হবে। কন্ট্রাক্ট পেপারটা অনেক আগেই তাকে জানাতে হবে যে বিদেশে যাবে। এরপরে দেখা যাচ্ছে যে আরও কয়েকটা বিষয় যদি বলি, যেমন প্রত্যেক দিন আমরা প্রত্যেকেই কি দেখি, রেমিটেন্স আসতেছে। এই মাসে কোন ব্যাংক সর্বোচ্চ রেমিটেন্স আসছে। তো রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হলে আমাদের যেটা আগে করতে হবে সেটা হচ্ছে যে আগে গাছটা ভালোভাবে লাগাইতে হবে। গাছ যেন ছাগল না খায় সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। বিদেশ যাত্রাটা নিরাপদ করতে পারবো না, সেই ক্ষেত্রে প্রত্যাশা করব যে আমাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন হচ্ছে রেমিটেন্স আসবে, কিন্তু ফ্লোটা থাকবে না। অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় আমরা পারবো না। সো রেমিটেন্সের প্রবাহ বাড়াতে হলে আপনার অভিবাসনটা নিরাপদ করতে হবে এবং দক্ষ লোকজন বিদেশে পাঠাতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।